আর ফয়সাল মাহমুদ স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন ও গণভোট করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। ভয় ভীতির ঊর্ধ্বে উঠে দেশের সকলকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। বলেন, রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। নির্বাচন ঘিরে কেটে গেছে সব অনিশ্চয়তার মেঘ। 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও বেতার ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাসঙ্গিকতা তুলে ধরে সিসি জানান, 1 ঘণ্টা বাড়ছে ভোট গ্রহণের সময়। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সিসি বলেন, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সময় 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 20 জানুয়ারি। 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। প্রচারণা শেষ হবে ভোট গ্রহণের 48 ঘণ্টা আগ পর্যন্ত। সেই হিসেবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে। আপনার শুধু নাগরিক অধিকারই নয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সকলে ভোট দিলে নির্বাচন অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। সিসি বলেন, একটি সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। এবারই প্রথম পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী, আইনি হেফাজতে থাকা বাংলাদেশি, সরকারি কর্মকর্তা ও নির্বাচনের কাজে নিয়োজিতরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে কালো টাকার ছড়াছড়ি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানায় অনেক রাজনৈতিক দল। বহু প্রতীক্ষিত সকল অনিশ্চয়তা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসন আমলের মধ্যে ঘোষণা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। গণভোট অনুষ্ঠিত হবে। সিইসির তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো। আমাদেরকে আশ্বস্ত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তফসিলের মধ্য দিয়ে দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এ সময় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে বলে আশা জামায়াতে ইসলামীর। ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি।
এদিকে বর্তমান ইসির অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানায় জাতীয় নাগরিক পার্টি। তবে ইসির সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে দলটি। এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। অন্যদিকে তফসিলের ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ মাঠে না থাকলেও ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে বলে জানায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গত 17 বছর ধরে নিজের দল এবং প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে আমরা জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আমরা তার পক্ষে আমরা হ্যাঁ ভোট দিয়ে আমরা বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়েই সিদ্ধান্ত আসবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে তিনি অপমানিত বোধ করছেন। বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছেন না তিনি। 2024-এর জুলাই আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর সংসদ ভেঙে গেলে তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। 2023 সালে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যুক্তরাষ্ট্রে ধনী ভিনদেশীদের জন্য চালু হলো ট্রাম্প গোল্ড কার্ড। এই কর্মসূচির মাধ্যমে বিত্তশালী বিদেশিরা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন। এজন্য তাদের গুনতে হবে 10 লাখ মার্কিন ডলার। এই কার্ডের সুবিধা গ্রিন কার্ডের চেয়েও বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এটি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি শীর্ষ মেধাবীদের পাওয়ার পথ সহজ হবে। এতে মার্কিন কোষাগারেও আসবে বড় রাজস্ব। দেশি বিনিয়োগের বিনিময়ে অভিবাসনকে বলা হয় গোল্ডেন ভিসা। ব্রিটেন, স্পেন, মাল্টা, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার বেশ দাপটের সঙ্গেই সেই তালিকায় উঠল বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নাম। অন্তত 10 লাখ মার্কিন ডলার বিনিয়োগকারীদের জন্য এই কার্ডের সুযোগ রাখা হয়েছে। গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে প্রসেসিং ফি বাবদ জমা দিতে হবে $15,000। এরপর যাচাই প্রক্রিয়া শেষে আবেদনকারীকে 10 লাখ ডলার মার্কিন কোষাগারে জমা রাখতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই কর্মসূচি মেধাবী ও বিত্তশালী অভিবাসীদের মার্কিন মূল্যকে ধরে রাখতে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে। গোল্ড কার্ড ভিসা প্রকল্প তৈরি করা হয়েছে দুর্দান্ত মেধা সম্পন্ন ভিনদেশীদের জন্য, যারা যুক্তরাষ্ট্রে নতুন কাজ এবং বাণিজ্যের পরিসর তৈরি করবেন। ট্রাম্প গোল্ড কার্ড হলো একটি বিনিয়োগ ভিত্তিক দ্রুত অভিবাসন প্রক্রিয়া, যা যুক্তরাষ্ট্রে বড় আর্থিক সুবিধা প্রদানকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ধনী বিদেশি নাগরিকরা মার্কিন মূল্যকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার পাশাপাশি নাগরিকত্ব লাভের সুযোগও পাবেন। গ্রিন কার্ডের চেয়েও এর সুবিধা অনেক বেশি বলে জানা গেছে। আসমা তুলি, নিউজ 24। যুব সংস্কৃতি ও তথ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আশাবাদ ব্যক্ত করেছে মালদ্বীপ ও বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও দেশটির যুব ও কমিউনিটি ক্ষমতায়ন মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের বৈঠকে এসব খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মালদ্বীপের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন মন্ত্রী। জানান, যুব দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের সরকার। শিল্পকলা প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, মিডিয়া ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বিনিময় কর্মসূচি এবং যুব তথ্য সহযোগিতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন হাইকমিশনার নাজমুল ইসলাম। আগামী নির্বাচন মোটেও সহজ হবে না, তাই মানুষের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে জনরায় আনতে হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন তিনি। বলেন, প্রার্থী নয়, ধানের শীষে ভোট টানতে সবাইকে কাজ করতে হবে।
আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কর্মশালায় অংশ নেন সারা দেশ থেকে আগত বিএনপির নানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবারের নির্বাচন সহজ হবে না জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। বলেন, ধানের শীষের বিজয় না হলে হুমকির মুখে পড়বে দেশ। এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। ভোটের মাধ্যমে এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রেখে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নিতে বাস্তবতার নিরিখে পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে, আপনি থাকবেন ধানের শীষের সাথে, আপনি থাকবেন। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে যাবে, ধানের শীষ রয়ে যাবে, দল রয়ে যাবে, আদর্শ রয়ে যাবে, পরিকল্পনা রয়ে যাবে দলের। তারেক রহমান অভিযোগ করেন, কোন কোন দল নির্বাচনে বিজয়ী হতে মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সে পথে না হেঁটে মানুষকে সঠিক তথ্য তুলে ধরতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। ওনারা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকারও করেন তারেক রহমান। আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 উপদেষ্টার পদত্যাগের পর তাদের 3 মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান। গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান। আইন ও প্রবাসী কল্যাণের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। বুধবার পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। একই দিন পদত্যাগ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এমনটি জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি প্রধানের বিদেশে চিকিৎসার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। 19 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। প্রায় 32 ঘন্টা পর অবশেষে উদ্ধার হলো রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদ। রাতে ফায়ার সার্ভিসের দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে বের করে আনা সম্ভব হয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ তার বাড়িতে নেওয়া হলে হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। এর আগে বুধবার দুপুর 1টায় মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা সময় লাগে। সাভারে ইমানদীপুর 2টি শ্রমিক কলোনিতে আগুনে পুড়েছে অন্তত 20টি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত 10টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা যায় আগুনে পুড়েছে 20টি ঘর, তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে আগুনের এই সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কলোনিতে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে 6 ও তার স্বামী রাব্বিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ বলছে টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে এই হত্যাকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশে দিতে চাইলে লায়লা ও তার মেয়েকে হত্যা করেন আয়েশা। এরপর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। গতকাল ঝালকাঠি থেকে তাকে ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড়গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব পড়ে। শিল্পে বাড়ে খরচ, কমে কর্মসংস্থান। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে এই কথা বলেন বক্তারা। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর আয়োজন করে। এতে অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, অর্থনৈতিক খাত শক্তিশালী করতে শ্রমিকের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। শিক্ষার মানও উন্নত করতে হবে। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতে প্রবাসী আয়ের উপর নির্ভরতা কমানোর তাগিদ দেন তারা। প্রোডাক্টিভিটি অফ দ্য লেবার বাড়ানো ছাড়া কোনো কিছু নেই। এটা হচ্ছে একমাত্র। এখন প্রোডাক্টিভিটি অফ লেবার কি করে বাড়াবে? প্রোডাক্টিভিটি লেবার বাড়াতে হলে আপনাকে লোকজনের শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, এইসব শিক্ষাকে কি করতে ইমপ্রুভ করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার উপকূল থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি তেল পরিবহন করছিল। এদিকে পুয়ের্তো রিকোয় সেনা সমাবেশ ও ভেনেজুয়েলার আকাশ সীমায় মার্কিন যুদ্ধবিমান প্রবেশ ঘিরেও উত্তেজনা এখন চরমে। জব্দের ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা ও সম্পদ চুরির সাথে তুলনা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কারাকাস। বুধবার ভেনেজুয়েলা উপকূলে নাটকীয় অভিযানে ইরান ও ভেনেজুয়েলার তেলবাহী বিশাল একটি ট্যাঙ্কার নিজেদের নিয়ন্ত্রণে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন অ্যাটর্নি জেনারেল জানান, নিষেধাজ্ঞা ভেঙে তেল পাচারের দায়ে হেলিকপ্টার দিয়ে সেনা নামিয়ে জাহাজটি জব্দ করা হয়। এদিন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ট্যাঙ্কারটিতে থাকা তেল যুক্তরাষ্ট্র রেখে দেবে। জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। আরো কিছু ঘটনা ঘটছে যা আপনারা পরে দেখতে পাবেন। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্যদের সঙ্গে কথা বলব। সাগরে এই উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় সামরিক উপস্থিতি বাড়িয়েছে পেন্টাগন। ভেনেজুয়েলার আকাশসীমাতেও ঢুকে মহড়া দিয়েছে দুটি মার্কিন F-18 যুদ্ধবিমান ও ড্রোন। তবে পুরো ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা আখ্যা দিয়েছে মাদুরো সরকার। তাদের দাবি, মাদক বিরোধী অভিযানের নামে মূলত তাদের জ্বালানি সম্পদ লুট করতেই ওয়াশিংটনের এই তোড়জোড়। নিবির আমিন, নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।